আচ্ছা, বলতে পারেন সিভিকরা কেন যুবসাথীটা পাবেন না? আমি প্রশ্নটা রাখছি। এ রাজ্যের তথাকথিত সরকারের যে বেকারদের টোপ দেওয়া, গাজরের হালুয়া ঝোলানো, মুখের সামনে তোমাদের চাকরি দিতে পারছি না, 1,500 টাকা পকেটে দিয়ে দিচ্ছি, এই যে টোপটা, সেই আর্থিক বেনিফিট থেকে কেন সিভিক ভলেন্টিয়াররা প্রতারিত হবে না? আমি কেন এই কথা বলছি, বারবার বলছি, নয় সিভিকদের আপনি স্থায়ী করুন, নয় সিভিকদের আপনি ভদ্রস্থ একটা মাইনে করুন। 10 বছর চাকরি করলে 42,000 টাকা মাইনে করুন, 5 বছর চাকরি করলে 35,000 টাকা মাইনে করুন। একজন কনস্টেবলকে যে মাইনে দিচ্ছেন সেই মাইনে সিভিককে দিন, কেন একজন কনস্টেবল যে কাজ করেন সিভিক ভলেন্টিয়াররা তার থেকে কোনো অংশে কম কাজ করেন না, নয় সেটা দিন। আর শুধু দেওয়ার আগে পর্যন্ত তাদের প্রত্যেককে যুবসাথীরা কম্পালসারি করুন। আমি শুনেছি, বহু সিভিক ভলেন্টিয়ারদের মুখে শুনেছি, মহিলা সিভিক ভলেন্টিয়াররা যারা আছেন তারা অনেকে লক্ষ্মীর ভাণ্ডার পান, যথার্থ, কোনো অসুবিধে নেই, পান, নেন। যদি সেটা সত্যি হয় তাহলে প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার ভাইরা তাদের কেন যুবসাথীটা কম্পালসারি করা হবে না, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে বলি যে দেখুন, 1,500 টাকা অতিরিক্ত দিলে, যুবসাথীতে দিলে সিভিক ভলেন্টিয়াররা মারাত্মক কিছু উপকৃত হবে না, কিন্তু একটা রিলিফ তো হবে, সামান্য হলেও তো রিলিফটা হবে। সেটা কেন তাদের কম্পালসারি করার না? প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার আমার নিজের মনে হয় আপনারা আবেদন করুন যুবসাথীর জন্য। সরকার দিতে বাধ্য, সরকার মাইনে দেবে না, সরকার স্থায়ী করবে না। সরকারের কর্মচারীরা বলবেন কাজ করতে হলে কর, না হলে করিস না। বহু 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 মানে আইসি লেভেল, বহু সাব ইন্সপেক্টর অফ পুলিশ আমি শুনেছি সিভিক ভলেন্টিয়ারদের বলছেন যে কাজ করতে হলে কর, না হলে চলে যা। মানে বাড়ির কাজের লোককেও যেটা বলা যায় না সেটা তাদের বলেন। সামান্য 15 মিনিট লেট হলে আসতে হবে না, যা চলে যা। কোনো একদিন খুব জরুরি কারণে অ্যাবসেন্ট করলে তারপরে 3 দিন তাকে ডিউটি থেকে অফ করে দেওয়া হয়। 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার মোটরসাইকেল ড্রাইভ করে গিয়ে যখন শেষ পর্যন্ত সিভিকের দায়িত্বটা পালন করেন, তখন তাদের মুখের ওপর এই জাতীয় কথা কি শোভন বলুন তো? আপনি বাড়ির পাশ থেকেও যদি সিভিক ভলেন্টিয়ার কাজ করতে চান তাহলে আপনাকে এই ভাষায় কথা বলা উচিত নয়। এটা যেমন একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের মাল্টিটাস্কিংটা বন্ধ করা হোক, বাড়ির বাজার করাটা বন্ধ করা হোক। আমি জানি বহু সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে বড়োবউ মেজবউরা নানান ধরনের এমন কাজ করেন যে কাজটা শোভন নয়, কিন্তু তারা মুখ বুঝে কাজটা করেন। তার কারণ যদি আমি কোনো দিন কনস্টেবল হতে পারি, যদি আমি কোনো দিন মেজবউ বা বড়োবউর দয়াটা পেতে পারি। অথচ একটু ভালো করে ভেবে দেখুন যে বড়োবউরা যে স্কেলে মাইনে পান, মেজবউ যে স্কেলে মাইনে পান, সিভিক ভলেন্টিয়াররা কত টাকা পান সেই তুলনায় নিজেদের প্রশ্ন করুন। আর সেই সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে আপনি বাড়ির কাজও করাবেন। বহু ক্ষেত্রে হয়, তারা আমাকে ব্যক্তিগতভাবে বলেওছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রকাশ্যে তারা বলতে পারছেন না, প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না। সিভিক ভলেন্টিয়ারদের ইউনিয়ন করার অধিকার নেই। সিভিক ভলেন্টিয়াররা সামান্য প্রতিবাদ করলেই তাদের ডিমোলাইজ করে দেওয়া হয়। মুর্শিদাবাদের যে যুবকরা ডিমোলাইজড হয়ে রয়েছেন তাদের কেন কনফার্ম করা হবে না? তাদের কেন আবার চাকরিতে পুনর্বহাল করা হবে না? দিনের পর দিন ওয়েলফেয়ার বোর্ডকে তারা জানাচ্ছেন, তাতেও কিছু হচ্ছে না কেন? আমি বলছি কত অত্যাচার এই শ্রেণীর মানুষরা অত্যাচারটা সহ্য করবে। আমি প্রত্যেক দিন এদের নিয়ে কথা বলছি এই কারণ, এই সরকারের কাছ থেকে দাবিটা কিভাবে আদায় করে নিয়ে আসতে হয় আমি জানি। আমি আপনাদের কাছে সিভিক ভলেন্টিয়ারদের বলছি, আপনারা দয়া করে প্রকাশ্যে মুখ খুলবেন না, ফেসবুকে কিছু লিখবেন না, সোশ্যাল মিডিয়াতে কিছু লিখবেন না। নিজের দায়িত্বটা শুধু নিঃশব্দে পালন করে যান, কিন্তু মনের মধ্যে যন্ত্রণাটাকে পুষে রাখুন। তার কারণ আপনারা কারুর দয়ায় বেঁচে নেই। একজন মানুষ হিসেবে একটা সরকার সমকাজে সমবেতন দেওয়ার নিয়ম সুপ্রিম কোর্টে থাকা সত্ত্বেও এই রাজ্যে একজন কনস্টেবলকে দিয়ে যে কাজ করানো হয় তার থেকে কোনো ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে তার থেকে অনেক বেশি গুণ কাজ করিয়ে নেওয়া হয়। একজন সিভিক ভলেন্টিয়ারকে রাত্রিবেলা ডিউটি করানো হয়, তার জীবনের নিশ্চয়তা সেখানে ইনসিকিউর থাকে, তার হাতে কোনো আর্মস থাকে না, ফলত তিনি সংকটে পড়েন। সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে এমন অনেক কাজ করানো হয় যে কাজটা অফিসিয়ালি করানো যায় না এই টাকার মাইনে দিয়ে। প্রচুর তথ্য আমার হাতে আছে, আমি সেগুলো নিয়ে প্রতিবেদন আপনাদের কাছে পেশ করব। কিন্তু আমি আবারও বলছি, দায়িত্বের প্রতি যত্নশীল থাকুন। কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি দুর্ব্যবহারও করেন, আপনারা প্রতিবাদের পথে হাঁটবেন না, কেন পরের দিনই বলবে কাজ করতে হলে কর, না হলে চলে যা, ভাগিয়ে দিন। হ্যাঁ, এই সমাজ ব্যবস্থায় এমন একটা জায়গা তৈরি করা হয়েছে যে আমি আবারও বলছি, 6 মাস 9 মাস কাজ করলে যে কোনো মানুষের একটা স্থায়ী হওয়ার একটা জায়গা তৈরি হয়। তো সেই স্থায়ী হওয়ার জায়গাটাকে কেন আপনি ধ্বংস করবেন? কিসের জন্য ধ্বংস করবেন? আপনারা যারা সরকারটা চালাচ্ছেন, সরকার বাহাদুর যারা চলে বসাচ্ছেন, আপনি বলুন তো একজন বিধায়কের 1 লক্ষ টাকার ওপর মাইনেটা বাড়ে কী করে? বলুন, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি। ছোটোখাটো মেজর নেতাদের যে পরিমাণ আয়, আপনারা যারা সিভিক ভলেন্টিয়ার চোখের সামনে রাজনৈতিক নেতাদের দেখছেন, আগে যিনি আতপোড়া বিড়ি খেতেন, সিগারেট খেতেন, সাইকেল চালাতেন, তিনি এখন স্করপিও গাড়িতে চড়ে ঘোরেন। কোথা থেকে টাকা আসছে? কোথা থেকে এই বৈভব?
টাকাটা বাঁচিয়ে টাকাটা এই শ্রেণীর মানুষের জন্য খরচ করা যেত না? যে কোনো প্রকল্প থেকে যে পরিমাণ কাটমানি, কমিশন, ঘুষ, তোলাবাজি হয়, সেই টাকাটা বন্ধ করে প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ার, প্রত্যেক ভিলেজ পুলিশ, প্রত্যেক এনভিএফ কর্মী এবং অন্যান্য সরকারের বিভিন্ন জায়গায় যেসব কন্ট্রাকচুয়াল কর্মীরা আছেন, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, বন দফতর, ফরেস্ট ডিপার্টমেন্ট, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ক্ষেত্রে অস্থায়ী কর্মচারীদের পার্মানেন্ট করা যায় না? এসডিও, বিডিও, ডিএম অফিসে যেসব কন্ট্রাকচুয়াল কর্মীরা আছেন তাদের পার্মানেন্ট করা যায় না? 5,000 টাকায় সরকারি চাকরি করছেন, ভাবতে পারেন। প্রাণী সম্পদ বিকাশের যারা লোকজন কাজ করেন 5,500 টাকা মাসে ভাতা পান। বেঁচে থাকা যায়? এভাবে কোনো মানুষ বেঁচে থাকতে পারে বলুন তো? আপনাদের কাছে আমি জিজ্ঞেস করছি। একটা স্কুলের পার্ট টাইম শিক্ষকরা 2,000 টাকা 3,000 টাকায় ম্যানেজিং কমিটি অ্যাপয়েন্ট করে স্কুল চালাচ্ছেন, তাদের দিয়ে বেঁচে থাকা যায়? প্যারা টিচাররা, তাদেরও সিভিকদের মতো 10 থেকে 11,000 টাকা মাইনে করা হয়েছে। অন্য রাজ্যে আবার বলছি একজন প্যারা টিচার 45,000 55,000 টাকা মাইনে পান। কেন্দ্র থেকে যে টাকাটা আসছে সে টাকাটা ওই সরকার মারছে, মেরে অন্য খাতে খরচা করে দেওয়া হচ্ছে। আমার প্রশ্নটা এইখানে দেখুন, খুব পরিষ্কারভাবে বলছি, প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারের ভালোভাবে বেঁচে থাকার অধিকারটা আছে, সেই অধিকারের লড়াইটাই আমি লড়ছি। আমি ওই জন্য বলছি যুবসাথী প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারকে কম্পালসারি করতে হবে, করতেই হবে, কোনো কথা জানি না। আপনারা আবেদন করে দিন, অসুবিধে কী আছে? আবেদনটা তো করুন, কিন্তু ওই যুবসাথী দিয়েও জীবন বদলাবে না। প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারকে স্থায়ী করতে হবে। আবারও বলছি, যে কথা প্রতিদিন বলি, 5 বছর চাকরি হলে মিনিমাম তাদের 35,000 টাকা মাইনে করতে হবে। 10 বছর চাকরি হলে মিনিমাম তাদের 42,000 টাকা মাইনে করতে হবে। একজন কনস্টেবলের তো সেই র্যাঙ্কে টাকা তারা পান, তাহলে এরা কেন পাবেন না? কেন বড়রা এদের নিয়ে কথা বলবেন না? কেন ডেপুটি কমিশনার, আইজিরা এদের নিয়ে কথা বলবেন না? কাউকে বলতে দেখেছেন? সামনে একটা প্রোটেকশনের জন্য ওয়েলফেয়ার বোর্ড করে রেখে দেওয়া হয়েছে, টুপিটা তাদের দিয়ে পড়ানো। বিশ্বাস করবেন না এদের কথায়। এরা কোনো দিন আপনাদের স্থায়ী করার জন্য উদ্যোগ নেবেন না। বলুন না, আমি ওয়েলফেয়ার বোর্ডের কর্তাদের বলছি, বিদিতেশ্বরবাবুকে বলছি, শান্তনু সিনহা বিশ্বাসকে বলছি, প্রকাশ্যে বলুন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারকে স্থায়ী করতে হবে। 15% রিজার্ভেশন পুলিশের চাকরিতে কী করেছেন একটু বলুন, আপনারা বলুন। যে পুলিশের চাকরিতে যে তালিকা 7,100 কতজনকে ডাকা হয়েছে, তাদের নামের পাশে নম্বর, কোন ক্যাটেগরি থেকে ডাকা হয়েছে সেটা দেয়নি পুলিশ। সিঙ্গল বেঞ্চ তার রায় দিয়েছেন এবং সেই সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে আবার লক্ষ টাকা খরচা করে ডিভিশন বেঞ্চে গেছে একটা প্রতারক সরকার, যে পুলিশের চাকরিতে ক্যাটেগরি, নম্বর, প্রাপ্ত নম্বর বার করবো না, অর্থাৎ সেখানেও জল মিশিয়েছেন। আর কত জালিয়াতি করবেন? আপনি একটা জীবন নষ্ট করে দিলেন। এই কথাটা মাঝে মাঝেই সিভিক ভলেন্টিয়ারদের পরিবারের সঙ্গে কথা বলা হয়, যাদের 37, 38, 40, 42, 45 বছর বয়স, তারা জীবনে অন্য কোথাও চাকরি করতে পারবেন বলুন তো? যারা যদি সঠিক বয়সে প্রাইভেট সেক্টরেও চাকরি করতেন, অনেক বেশি টাকা মাইনে পেতেন। আমি টুকরো টুকরো ঘটনা বাংলার বাইরে থেকে পাচ্ছি, ফোনগুলো পাচ্ছি, যারা ঝাড়খণ্ডে গিয়ে, বিহারে গিয়ে, উড়িষ্যায় গিয়ে, আসামের মতো রাজ্যে গিয়ে, উত্তরপ্রদেশে গিয়ে, অরুণাচল প্রদেশের মতো জায়গায় কত বেশি টাকা মাইনে পাচ্ছেন। কেন সিভিক ভলেন্টিয়াররা পাবে না? আমি আবারও বলছি, আপনারা যাদের মনে যন্ত্রণা আছে, ক্ষোভ আছে, আপনারা একটা নাম্বার নোট করুন, 9830426078, 9830426078। এই নাম্বারটায় সিভিক অমুক থানা লিখে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিন। কোনো পরিচয় ডিসক্লোজড হবে না, কথা দিচ্ছি। কিন্তু মনের যন্ত্রণার কথাটা আমাদের কাছে পাঠান, আমরা আপনাদের হয়ে কথা বলবো। আমি যে কাজগুলো করছি এখনই বলছি না, কিন্তু প্রত্যেকটা কাজ দিনের শেষে প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারকে মাথা উঁচু তুলে করে বাঁচানোর জন্য কাজ করবে। আমি কথা দিলাম আপনাদের কাছে। আপনারা শুধু যন্ত্রণার কথাটা লিখুন, সিভিক, থানার নামটা, আপনাদের নাম বলার দরকার নেই। আর জেনে রাখবেন, কোনো পরিচয় ডিসক্লোজড হবে না আমার লেভেল থেকে। আপনাদের পাঠানো তথ্যটা নিয়ে আমি লড়াইটা করব এবং সেই লড়াইটা শান্তিপূর্ণভাবে করব। আবারও বলছি, শেষ করার আগে বলছি, কোনোভাবে কোনো প্রভোকেশনে পা দেবেন না, উত্তেজিতভাবে কথা বলবেন না, কোনো দায়িত্বের প্রতি সচেতন থাকুন, সিনসিয়ারলি কাজ করুন, মুখ বুজে কাজ করুন, কিন্তু মনের মধ্যে যন্ত্রণাটা পুষে রাখুন। এবং এই যন্ত্রণাটাকে, আমি বলছি, এই যন্ত্রণাটাকে আদায় করে নিয়ে আসতে হবে। কোন পথে আদায় করা যায় সে লড়াই জারি থাকবে। মানে একটা প্রতারণার সঙ্গে লড়াই তো বড় কঠিন লড়াই, বুঝতেই পারছেন। আপনাদের জীবনটাকে এভাবে শেষ হতে দেবো না। এর জন্য যা করার, যতটা করার লাগাতার করে যাব, যতদিন আর শেষ দেখতে পাই। কথা দিলাম আপনাদের কাছে। আবারও বলছি, আপনারা 9830426078, 9830426078-এ আপনার হোয়াটসঅ্যাপ থেকে হাই, থানার নাম লিখে নিজের নাম লিখতে পারেন, নাও পারেন, করে পাঠিয়ে রাখবেন। আর যন্ত্রণার কথা 10 লাইন হোক, 15 লাইন হোক, বিষয়টা টুকরো করে লিখে পাঠাবেন, যাতে আপনাদের হয়ে কথা বলতে পারি নিয়ম করে, নিয়মিত। কারুর পরিচয় কখনো কেউ জানতে পারবেন না, কথা দিলাম।